আপনি নির্বাচন ম্যানিপুলেট করেন। সো এটা নিয়ে মধ্যস্থতা সহ যাবতীয় হতে পারে। কোনো দলকে বলতে পারে না যে না আমি এটা করব না, আমি এটা মানি না। সংস্কার তো একটা পলিটিক্যাল ইডিওলজি এবং ফিলসফির ব্যাপার। 70 অনুচ্ছেদ আমি পাল্টাবো, ধরুন আমি উদাহরণ দিই, জামাত তো 70 অনুচ্ছেদ পাল্টানোর কথা বলে না। আপনি কি ওকে ঘাট ধরে এবার বলতে পারেন যে না তোমাকে 70 অনুচ্ছেদ মানতে হবে? না। আমি ওনাদের সাথে টক শোতে জিজ্ঞেস করেছি, খুব ভালো উত্তর পেয়েছি তা বলছি না, কিন্তু ওনাদের তো ফিলোসফি তাই, হতেই পারে। আপনি সংস্কার চান না, তো এখন আপনি সংস্কারের জন্য চাপ তৈরি করছেন জাতিসংঘ ইনডিরেক্টলি, এই চর্চাটা ভালো হলো না। আমরা নিজেরা কথা বলবো সংস্কার কদ্দূর কী করব, এবং কোনো দল যদি বলে এই যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বা সুপারিশ নিয়ে মূলত আলোচনা হচ্ছে, ওনারা যদি বলেন যে আমরা সরাসরি যদি বলি যেহেতু বিএনপি সংস্কারের প্রশ্নে একটু রিল্যাক্টেন্ট, কম সংস্কারের কথা ওপেনলি তারা বলছে, বিএনপির ওপর খানিকটা চাপ তৈরি করার জন্য এটা করা হয়েছে বলে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। যেটা আপনি বলছিলেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি তার ছাত্র জীবনের কথা বলছিলেন, সেটা যদি একটু বলে, যে জন্যে উনি এসেছেন প্রথমে রোহিঙ্গা ইস্যুতে, ওনার এই আশা কতটা প্রভাব ফেলবে এবং আমরা আসলে কোনো আশার আলো দেখতে পারবো কিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে? উনি ওনার বক্তব্যে যেটা মানে যে বিষয়গুলো উনি বলেছেন তার ভিতরে একটা হচ্ছে যে যেটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় সেটা আপনারা আভ্যন্তরীণভাবে আলোচনা করি আপনারা ঠিক করবেন। ওনার বক্তব্যে মনে হয় নেই যে উনি কোনোভাবে ইন্টারফেয়ার করবেন এখানে কোনটা সংস্কার হবে, কবে নির্বাচন হবে। ওনার বক্তব্যে এগুলো অ্যাবসলিউটলি কিছুই আসে না, এটা অ্যাবসলিউট উনি বলে দিয়েছেন, এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার। উনি ওনার ছাত্র জীবনে পর্তুগালে, উনি পর্তুগালের মানুষ, উনি পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন, বাম রাজনীতি করেছেন লম্বা সময়, ওখানকার যে সোশ্যালিস্ট পার্টি ছিল পার্টির চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে উনি ইউনাইটেড নেশনসের যে রিফিউজির রিলেটেড যে হাই কমিশন ওইটার হাই কমিশনার ছিলেন। তো ওনার বর্ণাঢ্য ক্যারিয়ার আছে আর কি। তো উনি ওনার নিজের প্রসঙ্গেই বলছিলেন যে ওই পর্তুগালের যে পরিবর্তন, কলোনিয়াল এরা থেকে ফিরে আসা, মিলিটারির ভিতরে এই গল্পগুলো বলছিলেন, এবং তারপরে তারা যে চেঞ্জগুলো করেছেন, রিফর্মগুলো করেছেন, এখন সেই রিফর্মগুলো আমাদের ওখানে কিছু কিছু কাজ করতেছে, কিছু কিছু কাজ করে নাই। এখানে অনেক দ্বিমত ছিল, অনেক একমত ছিল। আবার অনেকে মনে করছেন ওই কাজটা তখনই করা দরকার ছিল, এখন করা হয়নি কেন। আবার তখন করা হয়েছে, এখন অনেকে সমালোচনা করছেন যে এটা তখন করা ঠিক হয়নি, এটার জন্য আমাদের জাতিকে সাফার করতে হয়েছে। তো আপনাদের এই ট্রানজিশনে এই মতামতগুলো, ভিন্ন মতগুলো আসবে। আপনারা কোন মডেল ফলো করবেন? পর্তুগাল জিনিসটা যে পারে যে এটা ওই কনফারেন্সের একটা কাইন্ড অফ এ পিআর আর কি, গ্লোবালি বিষয়টাকে তার অ্যাটেনশনে আনলো। উনি ইউএনএ ফিরে যাবেন, আমার বিশ্বাস যে উনি ওনার অফিসার এবং ওনার টিমকে উনি ব্রিফ করবেন এই বিষয়ে কী করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের টেকওয়ের জায়গাটা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের যে জায়গাতে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্স পাওয়া সম্ভব, যেখানে যেখানে জাতিসংঘ আমাদেরকে আমাদের স্টেবিলিটির ব্যাপারে হেল্প করতে পারবে, যেখানে আপনি জানেন যে আমাদের ব্যাপারে এখন প্রচুর ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে, ইন্ডিয়া লেড একটা পারসিস্টেন্ট প্রপাগান্ডা চলছে, সেরকম একটা জায়গা এবং সময়ে যখন ওনার মতো মানুষ এসে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে, এইটা আমাদেরকে একটা লেজিটিমেসি দেয় যে হ্যাঁ আমরা একটা ট্রানজিশনের দিকে যাচ্ছি এবং কালেকটিভ উইলের উপরে ভিত্তি করে আমরা এই ট্রানজিশনটাকে সাকসেসফুল করব। এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা যে ফেল করছে এটা তার একটা প্রমাণ আর কি। তো সেই জায়গাতে আমি মোটা দাগে এটাকে ইতিবাচকভাবে দেখি, এবং এটাকে যেন কোনোভাবেই কোনো পক্ষ আভ্যন্তরীণভাবে কোনো ফর্মে ইন্টারফেয়ারানোর চেষ্টা না করে, সেটা আমাদের জাতীয় কল্যাণের জন্য জরুরি। জি, আমি ডাক্তার জায়েদুর রহমান, আপনি তো রোহিঙ্গা সমস্যার কথা তো জানেন যে যখন এই 2017-তে যখন আসলো ইনফ্লাক্সটা, তখন তো আমাদের যিনি ছিলেন দায়িত্বে তিনি তো নোবেল পুরস্কারের স্বপ্ন দেখেছিলেন। এরপরে তো দ্বিপাক্ষিক আলোচনা হলো, একজনকেও ফেরত পাঠানো যায়নি, বরং এখন আরও আসছে। তো এখন আমাদের এই যে দ্বিপাক্ষিক আলোচনা মাধ্যমে কি আসলে সমাধান করা সম্ভব হবে? মোটেও না, সিচুয়েশন এখন আরও অনেক বেশি জটিল। আচ্ছা, তার আগে অ্যান্থনি গুতেরেস কেন এসছেন সেটা একটু বলি। আমরা এন্ডোর্স হয়েছি, উইচ ইজ রাইট। উনি ওনার ব্রিফিংয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আসলে এটাই প্রধান কারণ তার আসার। উনি বলেছেন উনি প্রতি রমজানে, আমি ওনার ট্র্যাক রেকর্ড খুঁজে দেখি, এটা ওনার মুখে শোনা, উনি ব্রিফিংয়ে বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে, প্রতি রমজানে তিনি পৃথিবীতে যে কোনো জায়গায় নির্যাতিত অত্যাচারিত একটা মুসলিম জাতিগোষ্ঠীর সাথে
ইফতার করেন বা রোজা রাখেন, মানে ফাস্টিং করেন, আমরা রোজা রাখেন এভাবে না বলে সিম্বলিকলি এটার গুরুত্ব আছে, রেখে তাদের সাথে দেখা করেন, তাদের প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। প্রতি রমজানে উনি এই কাজটা করেন। সো ইটস এ পার্ট অফ দ্যাট। কারণ এই মুহূর্তে রোহিঙ্গা আসলে অলরেডি বলেছেন যে এখন $6 হয়ে যেতে পারে বা গেছে প্রায়, মানে $6 মানে হচ্ছে দিনে 24 টাকা পার হেড, মানে দিনে 24 টাকা পার হেডে আপনি এক বেলা কি 24 টাকায়, মানে একটা শুধু একটা ডিম একটু ভাত আর ডালও আপনি অবস্থান করা 24 টাকা এক বেলায়ও হয় না, একটা মানুষের অ্যাটলিস্ট 3 বেলা খেতে হয়। সো এটা একটা মেজর ক্রাইসিস এবং আমি সাফল্যের কোনো সম্ভাবনা দেখি না, বলে ফেলা ভালো। আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন চিটাগংয়ের ভাষায়, রোহিঙ্গা ভাষা আসলে চিটাগংয়ের ভাষায়। একটু অফ টপিক হলে যোগ করে রাখি, ওরা চিটাগংয়ের ভাষা বলাতে না আবার একটু অন্য হিসাব নিকাশ হতে পারে আর কি। মিয়ানমার সবসময় বলে যে এরা চিটাগংয়ের লোক, ওরা ওখানে গিয়ে আছে, এরা বাঙালি, এরা আমাদের দেশের লোক না। সো এটার একটা নতুন যুক্তি তারা পেয়ে বসতে পারে। হোয়াট এভার, উনি আগামী ঈদের কথা বলছেন, যদি হয় খুব ভালো হবে আশা প্রকাশ করছেন। কিন্তু গুতেরেস তার ব্রিফিংয়ের পর একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, তো উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে আর্লি কোনো তাদের ডিগনিফাইড রিটার্ন উনি দেখেন না। আসলে এটা হবে না। এখন সমস্যাটা বলছে এখন আরও বিপদ বেড়ে গেছে, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত বেশ আগ পর্যন্ত যখন প্রথম আসে তারা, তখন তো একটা অথরিটি ছিল যে কোন অথরিটির সাথে আপনি কথা বলবেন। এখন বড় সমস্যা দাঁড়িয়ে গেছে মিয়ানমারে অথরিটিকে, বিশেষ করে যে প্রভিন্সের সংকট, এটা রাখাইন বা আরাকান আগে ছিল, এই প্রভিন্সের অথরিটি এই মুহূর্তে আরাকান আর্মি। আমি এই মুহূর্তে কথাটা বলছি কারণ এই ঘটনা মিয়ানমারের ইতিহাসে বহু দফায় হচ্ছে। 80s একবার প্রায় পুরো মিয়ানমার, আবার ঠিক এখন যা দেখছি বিভিন্ন জাতিগোষ্ঠী দখলে চলে গেছে, ওদের কেন্দ্রীয় সরকার বলে কিছু ছিল না, বাট দে রিগেইন দ্য কন্ট্রোল। সুতরাং আপনি আসলে কি করবেন এই মুহূর্তে, সিচুয়েশন ইজ ভেরি টাফ আমার কাছে মনে হয়। কিন্তু দ্বিপাক্ষিক সমস্যার যে ফর্মুলা, এটা তো চায়নারে দেয়া, কারণ তখন চায়না, আমি ওই জায়গায় আসছি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। 17 সালে যখন সারা পৃথিবীর মনোযোগ আমাদের প্রতি, আমি লিখেছিলাম এটা নিয়ে, মানে স্টুপিড ডিপ্লোম্যাসি, মানে এত স্টুপিড ডিপ্লোম্যাসি কেউ দেখে নেই। অবশ্য স্টুপিড না, এটাকে আমরা দূর থেকে স্টুপিড বলবো, তাদের জায়গা থেকে এটা অতি চালাকি। কারণ শেখ হাসিনা চেয়েছিলেন সামনে নোবেল প্রাইজ ডিপ্লোম্যাসি। এবং আরেকটা ব্যাপার আছে, এখন আমরা ওই সোকল্ড একটা অ্যারেঞ্জমেন্ট সাইন করলাম, তার আগে কিন্তু ওয়াং ই এসছিলেন বাংলাদেশে, মিয়ানমারে, এবং তাদের প্রেসক্রিপশনে হয়েছে। এবং 18 সালের তথাকথিত নির্বাচনের পর চায়নার দূত সোনার নৌকা নিয়ে অভিনন্দন জানিয়ে গিয়েছিল। সো রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এবং আমি চায়নাকে একটা জায়গায় প্রশংসা করি, সে কিন্তু বাস্তবতা বোঝে। শেখ হাসিনাকে থাকার ক্ষেত্রে বাস্তবতা না বিজনেস বোঝে। হ্যাঁ, ওটাই বাস্তবতা। হ্যাঁ, বিজনেসের কারণেই বাস্তবতা বোঝে। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে চায়না সিরিয়াসলি সাপোর্ট করেছে, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা রাখার দরকার নেই। কিন্তু শেখ হাসিনা পতনের সাথে সাথে আপনি খেয়াল করবেন বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে তাদের দেশে নিয়ে যাচ্ছে, তাদের দূত বেগম জিয়ার সাথে, তাদের দূত জামায়াতের নেতার সাথে বসছেন। সো তারা ওই সম্পর্কটা করার চেষ্টা করছে। তো আমাদের যে সরকার প্রধান এখন আছেন, তিনি যদি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি চান, চায়না তার স্বার্থ এবং এটাকে যদি আমাদের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের একটা টুল হিসাবে মানে তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন, সম্ভাবনা আছে। কারণ চায়না এখন ইজ ভেরি ইগার, কারণ ইন্ডিয়া আমাদের সাথে যেহেতু নেগেটিভ